জয় গুরু। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্মাৎ শ্রী গুরবে নমঃ। আমরা সব কিছু থেকেই শিক্ষা গ্রহণ করি, সেটা ফুল পাতা, গাছপালা, পশু পাখি, এমনকি ছোট্ট ছোট্ট প্রাণী, ছোট্ট কীট পতঙ্গ, সবার থেকেই। মানুষের জীবনে শিক্ষার শেষ নেই। তাই আজ একটা শিক্ষণীয় গল্প বলবো, যে একজন ধনী ব্যবসায়ী একটা ছোট্ট পিপিলিকার থেকে কিভাবে শিক্ষা গ্রহণ করলো। এক গ্রামে একজন ব্যবসায়ী বাস করতেন। তার ব্যবসা খুব একটা ভালো চলছিল না। এর মধ্যে আরও একটা সমস্যা ছিল, তার বাড়ির পরিবারের লোকজনও তার থেকে খুশি ছিল না। তার মনে হতে লাগলো যে সে আত্মহত্যা করবে, এই জীবন সে রাখবে না, কারণ সে তার পরিবারকে খুশি করতে পারছে না। তার কাজ যে ব্যবসা করা, সেইটা সে ভালো করে করতে পারছে না, অতএব সে আত্মহত্যা করবে। একদিন সে মনে মনে ঠিক করলো যে সে ভগবানের কাছে নালিশ করে আত্মহত্যা করবে। গ্রামের শেষ প্রান্তে পাহাড়ের চূড়ায় এক ভগ্ন মন্দির ছিল। সে সেইখানে গেল। মন্দিরের ভেতরে ঢুকে একা একা ভগবানের কাছে খুব কান্না করতে লাগলো। অনেক নালিশও জানালো। পিছন থেকে এক সাধু মহারাজ দূর থেকে তাকে দেখছিলেন। ব্যবসায়ী যখন ভগবানের কাছে নালিশ জানাচ্ছিল, কান্নাকাটি করছিল, পিছন থেকে সাধু তাকে ডেকে জিজ্ঞাসা করলেন যে তার কি হয়েছে, সে কাঁদছে কেন। তখন ব্যবসায়ী সাধুকে দেখে খুব সিদ্ধ পুরুষ বলে মনে হলো এবং সব কথা খুলে বলল সাধুকে। সাধু মহারাজ ব্যবসায়ীকে জিজ্ঞাসা করে বলে যে তার এত দুঃখ কেন, সে জীবনের প্রতি কেন এত বিরক্ত। তখন ব্যবসায়ী একে একে সমস্ত কথা খুলে বলল যে সে কিভাবে তার ব্যবসায় ক্ষতি হয়েছে, ব্যবসা ঠিকঠাক চলছে না, পরিবারের লোকজন তার প্রতি বিরক্ত, সব কথা খুলে বলল এবং খুব কান্নাকাটি করতে লাগলো। সাধু মহারাজকে ব্যবসায়ী জিজ্ঞাসা করে বলল সে এখন কি করবে, তার এখন কি করা উচিত। আপনি তো মহান ব্যক্তি, সিদ্ধ পুরুষ, আপনি বলে দিন যে আমি এখন কি করব। তখন সাধু মহারাজ একটু বিচলিত হলেন না। তিনি বললেন, তোমার সব প্রশ্নের উত্তর আমি দেব, তোমার কি করা উচিত কি করা উচিত নয় সব আমি বলে দেব, কিন্তু তার আগে তুমি আমার একটি কাজ করে দাও তো দেখি। সাথে সাথে ব্যবসায়ী রাজি হয়ে গেল, বলল বলুন আমি আপনার জন্য কি করতে পারি। সাধু মহারাজ বললেন, এই যে মন্দিরের চারপাশটা দেখো, অনেক পিঁপড়ে মাটিতে ঘর বানিয়ে মাটির উর্বরতা নষ্ট করে দিচ্ছে। অন্য কোনো ফুলের গাছ, অন্যান্য গাছ বেড়ে উঠতে দিচ্ছে না। তুমি এই সব নষ্ট করে দাও, এই পিপিলিকাগুলো যেন আর এখানে ঘর করতে না পারে, যেন অন্যান্য গাছপালাও বড় হতে পারে। এই কাজ তুমি টানা 7 দিন ধরে করবে, আর দেখো যেন কোনো পিঁপড়ের ক্ষতি না হয়, পিঁপড়েরা মারা না যায়। তারপর 7 দিন পর তুমি আমার কাছে আসবে, আমি তোমার সব প্রশ্নের উত্তর দিয়ে দেব। এরপর ব্যবসায়ী প্রথম দিন এসে পিঁপড়েদের ঘর ভেঙে তছনছ করে দিল। ব্যবসায়ী মনে মনে ভাবল পিঁপড়েগুলো আর ঘর বানাবে না। এই বলে সে বাড়ি ফিরে গেল। পরের দিন সকালে সে আবার এলো মন্দির চত্বরে। দেখল পিঁপড়েরা আবার নতুন ঘর বানিয়ে ফেলেছে এবং পিঁপড়েরা খুব
আগ্রহের সাথে কাজ করছে, নিজেদের খাবার জন্য আনাজ সংগ্রহ করছে, কেউ ঘর বানিয়ে ফেলছে, শক্তপোক্ত করে ঘর বানাচ্ছে যেন তাদের কোনো ক্ষতি না হয়। এই দেখে ব্যবসায়ী খুব অবাক হলো এবং এই দিন, দ্বিতীয় দিন সে খুব সাবধানে তাদের ঘরগুলি ভেঙে ফেলল। কারণ সাধু আগেই বলেছে যে পিঁপড়েদের যেন কোনো ক্ষতি না হয়, পিঁপড়েরা যেন মারা না যায়। এবং দ্বিতীয় দিন সে একটু ঠান্ডা জলও মাটিতে ঢেলে দিল। খুব নিশ্চিন্তে সে বাড়ি ফিরে গেল, ভাবলো ঠান্ডা জলও ঢেলে ফেলেছি, আর মনে হয় পিঁপড়েরা ঘর বানাবে না। তৃতীয় দিন এসে সে দেখল পিঁপড়েগুলি নির্দিষ্ট জায়গাটি ছেড়ে দিয়ে একটু দূরে ঘর বানিয়েছে এবং নিজেদের কাজে ব্যস্ত রয়েছে। সে পিঁপড়েদের ঘরটি আবার ভেঙে দিল। এইবার পিঁপড়েদের ঘর ভাঙতে ভাঙতে তার খুব কষ্ট হলো পিঁপড়েদের জন্য। মনে মনে সে ভাবতে লাগলো, সে কি খারাপ লোক, তার কি একটুও মায়া দয়া নেই যে সে ক্ষুদ্র প্রাণীদের বাসস্থান নষ্ট করে ফেলছে। ভাবতে ভাবতে সে তার কার্য সম্পন্ন করলো, কারণ সাধু মহারাজ তাকে নির্দেশ দিয়েছেন। বাড়ি গিয়ে সে মনে মনে খুব দুঃখ পেতে লাগলো এবং চতুর্থ দিন সে নিজের বাড়ি থেকে একটু আটা নিয়ে এলো এবং পিঁপড়েদের ঘর ভাঙার পর ওপর থেকে একটু আটা সে ছড়িয়ে দিল। পঞ্চম দিন সে আবার একটু খাবার, চিনি, আটা সঙ্গে করে নিয়ে এলো। এই দিন সে আর ঘরটা ভাঙল না, সে শুধু খাবারগুলো ছড়িয়ে দিয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলো, তারপর সোজা সাধু মহারাজের কাছে গেল এবং সমস্ত ঘটনা খুলে বলল। সাধু মহারাজ কারণ জিজ্ঞাসা করছেন যে তোমার তো 1 সপ্তাহ পর আসার কথা, তোমার তো 7 দিন পর আসার কথা, তুমি এত তাড়াতাড়ি এলে কেন? সে সমস্ত ঘটনা খুলে বলল যে টানা 5 দিন ধরে সে কী করেছে। সব শুনে সাধু একটু স্মিত হাসলেন এবং বললেন, ওই ছোট্ট ক্ষুদ্র প্রাণী, তাদের থেকে তুমি কি শিখলে? ওই পিঁপড়েগুলো তোমাকে কি শেখালো বলো তো? ব্যবসায়ী বলল, আমি তো অজ্ঞ মূর্খ, এই কথার অর্থ আমি কিভাবে আপনাকে দেব? তবে যা চোখে দেখেছি, যা আমি করেছি তা আপনাকে সবই খুলে বললাম। আমি রোজই তাদের ঘর ভেঙে দিয়েছিলাম আপনার কথা মতন, কিন্তু শেষের দিকে আমার তাদের জন্য খুব মায়া হলো। আমি 5ম দিনে আর তাদের ঘর ভাঙতে পারিনি এবং তাদের জন্য একটু খাবারও আমি দিয়ে এসেছি নিজের বাড়ির থেকে নিয়ে গিয়ে। তখন সাধু মহারাজ বলল, ওইটুকু ছোট্ট ক্ষুদ্র প্রাণী পিঁপড়ে তোমাকে এই শিক্ষা দেয় যে জীবনে কখনো হেরে যেও না। আত্মবিশ্বাস দৃঢ় করো যে আমি পারবই। আজ খারাপ সময় যাচ্ছে, কাল ভালো সময়ও আসতে পারে। খারাপ সময় কখনো টিকে থাকে না। তোমার খারাপ সময় চলছে মানে সামনে তোমার ভালো সময় আসতে চলেছে। খারাপ সময় কখনোই স্থায়ী নয়। বিচার মনকে দুঃখী করে তোলে। তুমি যদি সুন্দর সঠিক বিচার করো সবার মায়া ভেবে, তাহলে তোমার বিচারটা সঠিক হবে। প্রকৃতির কাজই হচ্ছে তৈরি জিনিস ধ্বংস করা, আবার ধ্বংস জিনিস তৈরি করা। তুমি যদি আত্মবিশ্বাসের সাথে সৎ হয়ে কাজ করো, তাহলে প্রকৃতি তোমার কাছে একদিন নিশ্চয়ই মাথা নত করতে বাধ্য। কারণ কর্মশীলতার নামই হচ্ছে জীবন। জীবনে আমাদেরকে কর্ম করে যেতে হবে। তাতে তুমি যদি সফল নাও হও, তাও তোমাকে কর্ম করে যেতে হবে। ছোট্ট ছোট্ট প্রাণীরা তোমাকে এই শিক্ষাটাই দিল।
আত্মবিশ্বাস দৃঢ় করো। যতবার তুমি তাদের ঘর ভেঙে ফেলেছ, ততবার তারা গড়ে তুলেছে। তারা কিন্তু হেরে যায়নি। তোমারও জীবনে হেরে গেলে চলবে না। তোমার আত্মহত্যা করার কোনো প্রয়োজন নেই। প্রাণীরা কখনো আত্মহত্যা করে? আত্মহত্যা কেবল মানুষরাই করে, কারণ মানুষ হলো বেশি বোকা। প্রাণীরা খেতে পাক না পাক, যতক্ষণ তাদের প্রাণ আছে ততক্ষণ তারা লড়াই করে চলে। কিন্তু মানুষরা আত্মবিশ্বাস না দৃঢ় করে তারা ভেঙে পড়ে এবং নিজের জীবন শেষ করে দেয়। সদ্গুরুর সন্ধান পেলে এগুলো খুবই সহজ হয়ে যায়। এই যে ব্যবসায়ী একজন সাধুর দেখা পেলেন, তাতেই তার জীবন বদলে গেল। আমাদের জীবনে সদ্গুরু খুব প্রয়োজন। সদ্গুরু সন্ধানের জন্য সৎসঙ্গের প্রয়োজন। এইভাবেই জীবন দৃঢ় রেখে, আত্মবিশ্বাস রেখে, আনন্দে জীবনে এগিয়ে যেতে হবে। কখনোই ভেঙে পড়লে চলবে না। হরে কৃষ্ণ। জয় গুরু।